নমস্কার দর্শক বন্ধু, হেলথ ইম্প্যাক্ট বাংলার এই পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধু, এমন অনেকের হয়তো এই সমস্যার মুখোমুখি হয়েছেন যে মুখের প্রায় সব দাঁতই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। দুটো মাড়ির কোনো দাঁতই তেমনভাবে আর অবশিষ্ট নেই। কোনো কোনো দাঁতের ক্ষয় হয়ে গেছে, কোনো কোনো দাঁত নড়বড়ে এবং গঠনগত নানা সমস্যায় আপনার দুটো মাড়ি জেরবার। দাঁতগুলোকে নিয়ে এবার আপনার কী করণীয়? বিশেষজ্ঞরা বলছেন ফুল মাউথ রিহ্যাবিলিটেশনের কথা। কিন্তু এই এফএমআর এটা আদতে কী? এটার মাধ্যমে কিভাবে আপনার দুই মাড়ির দাঁতগুলোকে পুনরায় ফিরিয়ে আনা যেতে পারে, ব্যবহারযোগ্য করে তোলা যেতে পারে, এ বিষয়ে আজকের পর্বে বিস্তারিত আলোচনা করব। কলকাতা শহরের বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডক্টর হিমাদ্রি চক্রবর্তী এই পর্বে আমাদের সঙ্গে রয়েছেন। আমি স্যারের কাছে যাব, অনেকগুলো প্রশ্ন আছে, সেগুলো নিয়ে আলোচনা হবে। আপনারা আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। আশা করি আজকের পর্বে যেগুলো আলোচনা করবো তাতে আপনারা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে লিখুন এবং শেয়ার করুন। যারা নতুন এসেছেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি। আসুন আজকের আলোচনা শুরু করি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায়। আমি ডক্টর হিমাদ্রি চক্রবর্তী, ক্লিনিক্যাল ডিরেক্টর অরুণটোরা। আজকে অভিষেক আমাকে ফুল মাউথ রিহ্যাবিলিটেশন নিয়ে বলতে বলেছে। তো ফুল মাউথ রিহ্যাবিলিটেশনের কনসেপ্টটা একটু পরিষ্কার করে দিই, মানে কাকে ফুল মাউথ রিহ্যাবিলিটেশন বলে। যেহেতু এটা খুব রুটিন টার্ম নয়, সেজন্য একটু ক্ল্যারিফাই করা দরকার। সেটা হচ্ছে, আমি যদি মুখের সমস্ত দাঁতের ট্রিটমেন্ট করি, এরকম হতে পারে যে যেরকম তুমি বললে যে দাঁত আছে, দাঁতগুলো ভেঙে গেছে, দাঁত ঘষে গেছে, বা এরকমও হতে পারে কোনো দাঁত নেই, সেটাও ফুল মাউথ রিহ্যাবিলিটেশন। মানে আমি সমস্ত দাঁতকে আবার নতুন করে তৈরি করব, নতুন করে তাকে ফর্ম দেব, তার যা ত্রুটি বিচ্যুতি আছে সেগুলো ঠিক করব। আর যদি এরকম হয় যে দাঁত নেই, তাহলে সমস্ত দাঁত লাগাবো। এটা হচ্ছে ফুল মাউথ রিহ্যাবিলিটেশনের মেইন কনসেপ্ট। এবার ফুল মাউথ রিহ্যাবিলিটেশনের স্পেকট্রামটা বেশ বড়ো। মানে আমি যদি এরকম হয় যে একজনের কোনো দাঁতই নেই, ওপরের নিচে তার দাঁত বাঁধানো হয়, যেরকম কনভেনশনালি দাঁত বাঁধানো হতো, সেটাও ফুল মাউথ রিহ্যাবিলিটেশন। সেটা হতে পারে যে খুলতে হতে পারে এরকম দাঁত, বা এরকম হতে পারে যে পুরোটাই ফিক্সড দাঁত লাগানো হলো ইমপ্লান্ট লাগিয়ে, সেটাও হতে পারে। বা খুলতে হচ্ছে কিন্তু ইমপ্লান্ট দিয়ে সেটাকে বেশ শক্ত করে মজবুত করে লাগানো হয়েছে, কিন্তু পেশেন্ট একটু জোরে টান দিয়ে খুলতে পারে, সেটাকে আমরা ইমপ্লান্ট সাপোর্টেড ডেঞ্চার বা ইমপ্লান্ট রিটেইন ডেঞ্চার বলি, সেটাও ফুল মাউথ রিহ্যাবিলিটেশন। আর একটা হতে পারে যে সিচুয়েশনে দাঁত আছে, সব দাঁত রয়েছে, কিন্তু দাঁতগুলো এমন অবস্থায় আছে সেগুলো আর নিজের ভাবে, মানে নিজের ক্ষমতায়, নিজের ক্ষমতায় দাঁতগুলো কাজ করতে পারছে না। সেগুলোকে আমাকে কিছু না কিছু করে তাকে একটা এমন জায়গায় নিয়ে যেতে হবে যেখান থেকে দাঁতগুলো ফাংশনাল হইতে কাজ করে। আর একটা সিচুয়েশন হতে পারে যেটা হচ্ছে এই দুটোর মাঝামাঝি হাইব্রিড একটা সিচুয়েশন। কিছু দাঁত আছে যেগুলো হয়তো ঘষে গেছে, ভেঙে গেছে, ক্ষয়ে গেছে, আর কিছু দাঁত নেই। অতএব এই সমস্তগুলো সিচুয়েশনকে যদি আমি একটা ছাতার তলায় নিয়ে আসি এবং সেগুলোর ক্ষেত্রে সবগুলো দাঁতকে ট্রিট করি এবং মানুষটাকে পেশেন্টকে কমপ্লিট একটা ডেন্টিশন দিই, ফাংশনাল ডেন্টিশন, যেটা পরে সে খেতে পারবে, কথা বলতে পারবে, হাসতে পারবে, এই রকম একটা ডেন্টিশন দিলে সেটাকে আমরা এফএমআর বা ফুল মাউথ রিহ্যাবিলিটেশন বলবো। এবার ফুল মাউথ রিহ্যাবিলিটেশনের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, অরিজিনাল দাঁতের যেহেতু ফর্ম নেই, আমার যদি ফাউন্ডেশন থাকে, মানে নিজের দাঁতটা থাকে, তাহলে তার উপরে ক্রাউন বা কোনো একটা অ্যাডহেসিভ ডেন্টিস্ট্রি করে ইনলে বা অনলে এই ধরনের জিনিস দিতে হবে। আর যদি দাঁত নাই থাকে তাহলে ফাউন্ডেশনটা তৈরি করতে হবে, সেটা ইমপ্লান্ট দিয়ে তৈরি করতে হবে, তার উপরে ক্রাউন দিয়ে দাঁতের মতন ফর্ম লাগাতে হবে। অতএব আমাদের দাঁতের যে অংশটা ভেঙে গেছে বা দাঁতের অংশটা নেই বা একবারেই কিছু নেই, কিন্তু ফাউন্ডেশনটা আমরা ইমপ্লান্ট করে তৈরি করেছি, তার উপরে একটা গোটা দাঁত তৈরি করলে সেটা একটা ফুল মাউথ রিহ্যাবিলিটেশনের পার্ট হলো। এই কমপ্লিট জিনিসটা পুরো মুখে যদি আমি করতে পারি, তাহলে সেটাকে আমরা ফুল মাউথ রিহ্যাবিলিটেশন বলবো। কিন্তু এখানে একটা জিনিস একটু ক্লিয়ার হওয়া দরকার, মানে যেটার জন্য আমার মনে হয় এই টপিকটার সবচেয়ে ক্রাক্স পয়েন্ট সেটা হচ্ছে যে সমস্ত দাঁতে ক্রাউন লাগানো মানেই কিন্তু ফুল মাউথ রিহ্যাবিলিটেশন নয়। আমি এতক্ষণ বলছিলাম, মানে এই জিনিসটা আমি করব, এই জিনিসটা করার একটা নিয়ম আছে। মানে খুব একটা সিম্পল তোমাকে এক্সাম্পল দিই। ধরো তুমি একটা ফ্ল্যাটে থাকো, সেই ফ্ল্যাটটা ধরো একটা ঘরে কোথাও কিছু একটা রিপেয়ার করতে হবে। সেটা তুমি মোটামুটি একটা মিস্ত্রিকে ডাকলে, সে দেখে বললো ঠিক আছে এখানে এই রিপেয়ার করবো, এই মেটেরিয়াল লাগবে, এই রিপেয়ার করবো, একটা দেওয়াল হয়তো রিপেয়ার করতে হলো, করে তুমি রং করে দিলে। এটা হচ্ছে সিঙ্গল টুথ, বা হয়তো দুটো ঘরেই করতে হলো, দুটো টুথের প্রবলেম। কিন্তু যদি এরকম হয় যে ধরো
একটা বাড়ি ছিল, বাড়িটা প্রায় ভাঙাচোরা অবস্থায় গেছে। এই বাড়িটাকে সম্পূর্ণ নতুন করে তৈরি করে একদম প্রত্যেকটা ঘর আলাদা করতে হবে, তখন কিন্তু আর ওই রিপেয়ার করে জিনিসটা হবে না। তখন কিন্তু তোমাকে পুরো বাড়িটার জন্য একটা কমপ্লিট স্কিম তৈরি করতে হবে। স্কিম মানে কি, আমি যদি বাড়িটা পুরোটাই ভেঙে ফেলি, বা যদি বাড়িটা রেখেও করি, কোন কোন ওয়াল থাকবে, কোন কোন ওয়াল থাকবে না, কোন ওয়ালটা আগে করব, যদি ডিজাইন যেরকম ছিল সেরকমই রাখবো না, ডিজাইনটা চেঞ্জ করব। অতএব সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা সলিড ব্লু প্রিন্ট দরকার। এবং এটা কিন্তু এই একটা ওভারনাইট মানে সবকটা ঘর শুধু রিপেয়ার করে দিলাম তাহলেই কিন্তু বাড়িটা রিনোভেশন হলো না। সেক্ষেত্রে আমাকে দেখতে হবে যে কোথাও আলাদা করে কোনো একটা পিলার করতে হবে কি না, কোনো একটা ওয়াল সম্পূর্ণ খুলে দিতে হবে কি না, সেখানে নতুন ওয়াল লাগাবো কি না, বা কোনো একটা ঘর হয়তো এমনই খারাপ অবস্থা সেই ঘরটাকে আমি রাখতেই পারবো না, সম্পূর্ণ ভেঙে দিয়ে নতুন একটা ঘর সেই জায়গায় করতে হবে। বা কোনো কোনো সময় হতে পারে পুরনো ডিজাইনে একটা এমন প্রবলেম আছে যেটাকে সম্পূর্ণ নতুনভাবে আমাকে চেঞ্জ করে ডিজাইনটাই চেঞ্জ করতে হবে। অতএব এই জিনিসটা কিন্তু একটা কমপ্লিট প্ল্যানিং এবং তার একটা সিস্টেমেটিক এবং সিকোয়েন্সিয়াল এক্সিকিউশনের মাধ্যমে জিনিসটা তৈরি করে দিতে হবে। ফুল মাউথ রিহ্যাবিলিটেশনটা সেরকমই। কেন আমি বলছি সেটা হচ্ছে যে আমার ইনস্টিটিউটে প্রতিনিয়ত এত পেশেন্ট দেখছি, আমি এবং আমার অ্যাসোসিয়েটরা অরুণটোরায় এত পেশেন্ট দেখে, তাতে আমি অনেক কেস দেখতে পাচ্ছি যেগুলোতে ফুল মাউথ রিহ্যাবিলিটেশন সো কল্ড হয়েছে, তারা এসে বলছে আমার তো ফুল মাউথ রিহ্যাবিলিটেশন হয়েছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি সেখানে বেশ কয়েকটা জিনিস সম্পর্কে আদৌ খেয়াল রাখা হয়নি। সেগুলো কীরকম? সবার ধারণা হচ্ছে, ইভেন পেশেন্টদেরও ধারণা, যে সব কটা দাঁতে ক্রাউন দিলে তাকে ফুল মাউথ রিহ্যাবিলিটেশন ধরে। সব কটা দাঁতে ক্রাউন দেওয়াটা ফুল মাউথ রিহ্যাবিলিটেশনের একটা স্কিম। এরকম হতেও পারে আমি সব কটা দাঁতে ক্রাউন দেবো না, আমি তোমার থ্রুতে বলার চেষ্টা করছি কাদের আমি সব কটা দাঁতে ক্রাউন না দিলেও পারি, কারণ ক্রাউন একটা ডিস্ট্রাকটিভ প্রসিজার। সেক্ষেত্রে আমি মিনিমালি ইনভেসিভ অনলে ইনলে যেক্ষেত্রে শুধুমাত্র অ্যাডিশন, অল্প কিছু অ্যাডিশন করেই করতে পারি, যদি না পেশেন্টের এমন কোনো সিচুয়েশন হয় যাতে পেশেন্টের বাইটিং ফোর্স এত হেভি হয়, যেমন পেশেন্টের ব্রাক্সিজম আছে বা এই ধরনের কোনো নিউরোলজিক্যাল প্রবলেম আছে যেখানে মাসল ফোর্স খুব বেশি, সেক্ষেত্রে কিন্তু আমি যদি শুধুমাত্র অ্যাডিটিভ জিনিস দিই সেগুলো পেশেন্ট পুরো ভেঙে ফেলবে। অতএব সেক্ষেত্রে কিন্তু আমাকে পুরোমুখেই ক্রাউন করতে হবে। কিন্তু মুশকিল হলো অধিকাংশ সময় যেটা হয়, পুরনো রেন্ডিশনটা খারাপ হয়ে গিয়ে বা ঘষে গিয়ে আমাদের এই যে জ হাইট, ভার্টিক্যাল হাইট বলি আমরা, যেটা এইখান থেকে এইখান পর্যন্ত মেজার করা হয়, এই ভার্টিক্যাল হাইটটাই কমে যায়। এবার আমি যদি জিনিসটাকে একদম একটা রেডিমেড ক্রাউনের মতন পরপর কেটে এদিক থেকে ওদিক লাগিয়ে দিই, ভার্টিক্যাল হাইটটা জাজি করতে পারবো না কতটা বাড়াতে হবে। অর্থাৎ প্রত্যেকের মুখে এটা কিন্তু কাস্টমাইজ সলিউশন, যে কার ক্ষেত্রে কতটা ভার্টিক্যাল হাইট বাড়াতে হবে। অনেকের হতে পারে দাঁত ঘষে গেছে, তার হয়তো ভার্টিক্যাল হাইট বাড়াতেই হবে না, কারণ বডি অলরেডি ভার্টিক্যাল হাইটটাকে কম্পেনসেট করে দিয়েছে। অতএব এক্ষেত্রে কিন্তু ডায়াগনোসিসটা ভীষণ ইম্পর্টেন্ট। বা আমি ইমপ্লান্ট লাগাবো, সেই পেশেন্টের ইমপ্লান্ট করার মতো সিচুয়েশান আছে কিনা, বোন ঠিক আছে কিনা, তার সিস্টেমিক স্ট্যাটাস, সে কন্ট্রোল ডায়াবেটিক নন আনকন্ট্রোল ডায়াবেটিক, ইমপ্লান্ট লাগানোর পরে যে যতটা জায়গা লাগবে ক্রাউন করার জন্য সেই জায়গাটা এক্সিস্ট করে কিনা, আমি জায়গাটা বের করতে পারছি কিনা। তো আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে এই ধরনের একটা ট্রিটমেন্টে কিন্তু প্রি ডায়াগনোসিস এবং প্রি প্ল্যানিংটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। মানে ব্যাপারটা এরকম নয় যে আমি 28 দাঁতকে ঘষে গেছে, 28 দাঁতের উপরে ক্রাউন লাগিয়ে দিলাম যে কোনো একটা হাইটে, যদি আমি লাগিয়ে দিই তাহলে আমার এই জয়েন্টের যে মাসলগুলো আছে এগুলো প্রচণ্ড রকম টেন্সড হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু সাংঘাতিক ব্যথা হবে। আমি অনেক ফুল মাউথ রিহ্যাবিলিটেশন সিচুয়েশনকে দেখেছি ডিজাস্টার হয়েছে, মানে ক্রাউন করেছে মেটাল সেরামিক ক্রাউন, এবং কিছুদিনের মধ্যে সেরামিক সব ঘষে চলে গেছে, সব মেটাল বেরিয়ে গেছে। কারণটা কি, তার ফোর্সকে, কতটা ফোর্স আছে তাকে রেগুলেট করা হয়নি, কতটা ভার্টিক্যাল চেঞ্জ করা দরকার ছিল সেটাও মেজার করা হয়নি, শুধু হাতের ওপরে একটা মেক শিফট একটা ক্রাউন দিয়ে দেওয়া হয়েছে। আমাদের বুঝতে হবে ফুল মাউথ রিহ্যাবিলিটেশন একটা স্কিম প্রসিজিওর, এখানে কিন্তু সিমটোমেটিক রিলিফ চলে না। মানে আমি যেটা বোঝাতে চাইছি, যদি খুব সহজ একটা উদাহরণ দিই, যে একটা জ্বরের ক্ষেত্রে, একটা সাধারণ সর্দি জ্বরের ক্ষেত্রে প্যারাসিটামল দিলেই কমে যাবে, কিন্তু এটা যদি ম্যালেরিয়া হয় সেক্ষেত্রে কিন্তু শুধু প্যারাসিটামল দিলে সিমটোমেটিক রিলিফ হবে, জ্বরটা কমবে কিছুক্ষণের জন্য। যেহেতু ম্যালেরিয়াটার কোনো ট্রিটমেন্ট হচ্ছে না, যদি ডায়াগনোসিস ভুল হয় সেক্ষেত্রে কিন্তু জ্বরটা আবার ফিরে আসবে। এবং
সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, সেক্ষেত্রে আমাকে আগে ব্লাড টেস্ট করে ম্যালেরিয়া হয়েছে বুঝে ম্যালেরিয়ার জন্য যা ওষুধ তার সঙ্গে জ্বরের ওষুধ দিতে হবে। সেরকমই ফুল মাউথ রিহ্যাবিলিটেশন করাটা হচ্ছে একটা এন্ড রেজাল্ট, এর পিছনে যে অসুখটা, কারণ অনেকগুলো সিচুয়েশনে কিন্তু আমাদের ফুল মাউথ রিহ্যাবিলিটেশন করতে হতে পারে। ফুল মাউথ রিহ্যাবিলিটেশনটা হচ্ছে একটা ক্রিকেট মাঠে বাউন্ডারির মতন, মাঠের বাইরে বল গেলেই 4, কিন্তু বা একদম উড়ে গেলে 6, কিন্তু সেটা হতে পারে যে অফ সাইড দিয়ে গেছে, লেগ সাইড দিয়ে গেছে, শট অনুযায়ী ভ্যারি করে কীভাবে আমি 4টা পেয়েছি বা 6টা পেয়েছি। আলটিমেটলি মাঠের বাইরে যেদিক দিয়েই বল যাক 4ই হবে। ক্রাউনগুলো লাগানো বা ফুল মাউথ রিহ্যাবিলিটেশনের এন্ড রেজাল্টটা কিন্তু ওই বাউন্ডারির মতো, কিন্তু সেটা আমি কোন পথ দিয়ে গেছি এবং কী স্কিমে করেছি তার উপর ডিপেন্ড করবে এই জিনিসটা ঠিক হবে কি হবে না। এবার একটা কথা তুমি জিজ্ঞেস করলে বলে এখানে আমার বলার আছে, সেটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি কলকাতা শহরে বেশ কিছু ফুল মাউথ রিহ্যাবিলিটেশন আমার কাছেও আসে, যেগুলো অলরেডি হয়ে গেছে, কেউ না কেউ করেছে, কিন্তু পেশেন্ট প্রবলেম নিয়ে এসেছে আপনার 6 মাস 7 মাস 8 মাস। আমি দেখতে পাচ্ছি যেহেতু ফুল মাউথ রিহ্যাবিলিটেশনে অনেকগুলো তাদের ট্রিটমেন্ট করতে হয় এবং সেক্ষেত্রে কস্ট একটা বড় ফ্যাক্টর, কস্ট কাটিং করার জন্য না ডাক্তারেরা কম্পারেটিভলি চিপার ল্যাব সিলেক্ট করছেন। তাদের যেটা প্রবলেম সেটা হচ্ছে সেই ল্যাবগুলো হয়তো অতটা ভালো কাজ করে না, কিন্তু যেহেতু অনেকটা খরচা সাপেক্ষ হয়ে যাবে ভালো ল্যাবে কাজ করালে, সেক্ষেত্রে হয়তো ট্রিটমেন্টটা পেশেন্ট যেন অ্যাকসেপ্ট করতে পারে সেটা ভেবে একটা কম্পারেটিভলি কম সেরকম খুব একটা ভালো স্কিল নয় এরকম একটা ল্যাবের থেকে লোকে কাজ করাচ্ছেন। এটা কিন্তু খুব ডেঞ্জারাস ট্রেন্ড, কারণ মনে রাখতে হবে আমি এটা একটা দুটো ক্রাউন বা একটা দুটো তাদের প্রবলেম নয়, হতে পারে ভিতরে হয়তো অনেক রুট ক্যানাল ট্রিটমেন্ট করার দরকার হতে পারে, এছাড়া ইমপ্লান্ট বসানো হতে পারে। যখন আমি একটা পুরো স্কিম তৈরি করছি আমি কিন্তু কোনো চিপার মেটেরিয়াল, চিপার ল্যাব বা চিপার টেকনিক ইউজ করতে পারবো না, কারণ আমি একটা সম্পূর্ণ নতুন ধরনের একটা ডেন্টিস্ট্রির একটা এমন জিনিসের প্রয়োগ করছি যাতে একজন মানুষের জীবনের সমস্ত ডেন্টিশন যেটা ভগবান প্রদত্ত সেটাকে কমপ্লিটলি চেঞ্জ করছি। এবার মনে রাখতে হবে আমরা ডাক্তার হিসেবে যতই ভালো চেষ্টা করি আমরা কিন্তু নেচারের থেকে এগিয়ে কিছু করতে পারবো না। এইবার আমাদের যদি নেচারের থেকে আমরা এগিয়ে গিয়ে কিছু করতে না পারি, অ্যাটলিস্ট নেচারের কাছাকাছি যাওয়ার চেষ্টা আমাদের করতে হবে। সেক্ষেত্রে যেটা অসুবিধা সেটা হচ্ছে যদি আমরা এমন কোয়ালিটির ল্যাব বা মেটেরিয়াল সিলেক্ট না করি যেটাকে আমরা আমাদের ভাষায় বায়োমাইমেটিক বলি, মানে একদম নেচারের মতন হবে, সেক্ষেত্রে কিন্তু আমরা বেস্ট রেজাল্টটা দিতে পারবো না। এটা একটা ফ্যাক্টর বটেই। সেজন্য আমি এই কথাটা সবসময় বলি যে ফুল মাউথ রিহ্যাবিলিটেশন আপনি যাকে দিয়েই করান মেক শিওর যে এটা যেন আপনার মুখে মাত্র 28টা দাঁত ওপরে জাস্ট ক্রাউন লাগিয়ে দেওয়া না হয়, এটা যেন শুধু একটা কসমেটিক প্রসিজিওর ফর ইনিশিয়াল পিরিয়ড না হয়, এর বায়োলজিক বেসিসটা যেন খুব স্ট্রং থাকে। সেটা হতে পারে যে সেটা হতে পারে একটা নর্মাল কমপ্লিট ডেঞ্চারই হতে পারে, বা সেটা এরকম ফুল মাউথ রিহ্যাবিলিটেশনের জন্য প্রচুর ক্রাউন হতে পারে যেক্ষেত্রে আমি ভার্টিক্যাল চলে গেছে। কারণ মনে রাখতে হবে ফুল মাউথ রিহ্যাবিলিটেশনের ক্ষেত্রে আমার অনেকগুলো প্রসিজিওর আমার সঙ্গে থাকে, তার মধ্যে তার সার্জিক্যাল প্রসিজিওর থাকতে পারে, রুট ক্যানাল টাইপের প্রসিজিওর থাকতে পারে, ক্রাউনস থাকতে পারে, এছাড়া কিছু দাঁত তুলতে হতে পারে। অতএব এতগুলো জিনিসের মিক্সচার এটা। এবার আমরা যেরকম মিক্সড ভেজ বা কোনো কারিতে যদি একটা মশলা খারাপ পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু পুরো জিনিসটার গন্ধই খারাপ হয়ে যাবে। অতএব আমাদের এই জিনিসটা মনে রাখার দরকার আছে ফুল মাউথ রিহ্যাবিলিটেশন একটা খুব সলিড এবং খুব একটা অ্যাডভান্স ডেন্টাল ট্রিটমেন্ট প্ল্যান। এইখানে ডায়াগনোসিস, ট্রিটমেন্ট প্ল্যানিং এবং ট্রিটমেন্ট ফ্লো খুব ইম্পর্ট্যান্ট। অতএব শুধুমাত্র ব্যাপারটা টেকনিক্যালি এক্সিকিউট করলে হবে না, টেকনিক্যালি এক্সিকিউশন একটা পার্ট অবশ্যই, কিন্তু যদি তার প্ল্যানিং থেকে শুরু করে সেটা কীভাবে করা হচ্ছে সে বিষয়ে সম্যক ধারণা না থাকে তাহলে কিন্তু এই ট্রিটমেন্টটা ফেলিওর হওয়া খুব স্বাভাবিক। দর্শক বন্ধু, আপনারা শুনলেন স্যার এতক্ষণ যেমনটা বললেন যে যদি মুখের ভেতর মাড়ির যদি প্রত্যেকটা দাঁত আপনাকে নতুন করে ফিরে পেতে হয়, সেটা নড়বড়ে দাঁত হোক, ঘষে যাওয়া দাঁত হোক কিংবা পড়ে যাওয়া দাঁত হোক, সেগুলো ফিরে পেতে গেলে কিন্তু আপনাকে এই নতুন পদ্ধতিতে কাজ করাতে হবে এবং সেটা আপনি সবসময় লক্ষ্য রাখবেন যেন সেটা সবচেয়ে ভালো কোয়ালিটি বা মেটেরিয়াল দিয়ে করা হয়। সেজন্য অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন, আপনাদের প্রশ্নগুলো নিয়ে পরবর্তীতে আবার আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।